ঈদের দিনেও তেহরান তেল আবিব পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলের তেল স্থাপনার পর মন্ত্রণালয়ে আক্রমণের দাবি, ইরানেও আঘাত। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা নেই দাবি নেতানিয়াহুর। ইরান আজ আর ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো সক্ষমতা রাখে না এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিরও কোনো সক্ষমতা নেই। আমরা এই সক্ষমতাগুলো ধ্বংস করার কাজ চালিয়ে যাচ্ছি। গ্যাস ক্ষেত্রে আঘাত না করার আশ্বাস ট্রাম্পের। হরমুজ প্রণালী নিয়ে মিত্রদের কাছে সহায়তা আহ্বান। $200 বিলিয়ন সামরিক বাজেট চায় যুক্তরাষ্ট্র। As far as $200 billion, I think that number could move. Obviously, it takes money to kill bad guys. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। শুরুতেই ঈদ যাত্রার খবর। ঈদ উদযাপনে শেষ মুহূর্তে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ এবং সদরঘাটে আছেন এম এ আজিম। সরাসরি প্রথমে যাচ্ছি মেঘের কাছে। ঈদযাত্রার শেষ মুহূর্তেও কিন্তু বাড়ির পানে ছুটছেন সাধারণ মানুষ এবং আমরা অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি একদমই কম লক্ষ্য করতে পারছি এবং সেই সঙ্গে এই মুহূর্তে প্ল্যাটফর্মের যে চিত্র সেটি কিন্তু অনেকাংশে ফাঁকা রয়েছে। অর্থাৎ বলা চলে যে স্বাভাবিক দিনের তুলনায়ও কিন্তু আজ কমলাপুর যে রেল স্টেশনের চিত্র সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক আমরা লক্ষ্য করতে পারছি এবং আমরা সকাল থেকে এসেছি। সকাল থেকে আমরা যেটি দেখতে পেয়েছি ভোর থেকেই যাত্রীর চাপ কিন্তু আজ তুলনামূলক কম এবং গত 2 দিন আমরা যেমনটা দেখেছি যে রেলের ছাদের উপর গাদাগাদি করে যেভাবে বাড়ির পানে ছুটছিলেন সেই চিত্র কিন্তু আজ নেই বললেই চলে। এবং ভোর সকালবেলায় তিস্তা এক্সপ্রেস সকাল 7:30 জামালপুর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সোনার বাংলা চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সকাল 7টায়। এবং বুড়িমারি এক্সপ্রেস যেটি রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের যে রেলটি রয়েছে লালমনি এর দিকে অর্থাৎ উত্তরাঞ্চলের যে ট্রেন সেইখানে আমরা দেখেছিলাম সেই ট্রেনটিতে যাত্রীদের কিছুটা চাপ আমরা লক্ষ্য করতে পেরেছি। অন্যদিকে নির্ধারিত সময়ে যাচ্ছে ট্রেন এবং কোনো ভিড় নেই। কামরাগুলো অনেকগুলো আমরা দেখেছি ফাঁকা এবং বেশিরভাগ ট্রেনই আমরা দেখতে পেয়েছি যে কামরা ফাঁকা এবং আসন ফাঁকা রেখেই তাদের যাত্রা কিন্তু তারা শুরু করেছে। এবং সেই সঙ্গে রেলের শিডিউল যাত্রা না হওয়ায় গতকাল টিকিট কাটার সুযোগ পেয়েছেন যাত্রীরা। আজও মিলছে টিকিট এবং এই টিকিট কিন্তু তারা অনলাইনে কিনছেন এবং আমরা এখানে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছে যে শেষ মুহূর্তে অনেকটা স্বস্তিতেই তারা বাড়িতে ফিরছেন এবং সেই সঙ্গে কমলাপুর রেল স্টেশনের যে চিত্র সেই চিত্র জায়গা থেকে যেহেতু কোনো চাপ নেই তারা অনেকটা আনন্দে নির্বিঘ্নেই বাড়ির দিকে যাচ্ছেন। এবং সেই সঙ্গে ঈদযাত্রার শেষ মুহূর্তে রাজধানীর ছাড়ছেন কিন্তু ঘরমুখী মানুষ। তবে অন্যান্য দিনের তুলনায় আজ কিছুটা স্বস্তির চিত্র কিন্তু কমলাপুর রেল স্টেশন এবং প্ল্যাটফর্মে যাত্রী উপস্থিতি থাকলো সেই নেই গত 2 দিনের মতো যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু একদম নেই বললেই চলে। এখন প্ল্যাটফর্মে হাতের ডান পাশের যে ট্রেনটি রয়েছে সেটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর কিছুক্ষণ পরে অর্থাৎ ঠিক 1 ঘন্টা পরে এই যে ট্রেনটির কথা বলছিলাম জামালপুরের যে ট্রেনটি এখন প্ল্যাটফর্মে অপেক্ষা করছে সেটি ঠিক 10টার দিকে ছেড়ে যাবে অর্থাৎ তার 1 ঘন্টা পরে এই ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা তো এতক্ষণ জানাচ্ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনের খবরাখবর। আমরা এবার আপনাদেরকে একটু নৌপথে নিয়ে যেতে চাই। আপনারাও নিশ্চয়ই অপেক্ষা করছেন নৌপথের কী অবস্থা। সেখানে আছেন আমার আরেক সহকর্মী আজিম, তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো। আজিম, নদীপথে কিন্তু বলা চলে যে ঈদযাত্রার যে ভিড় সেটি কিন্তু এখন রয়ে গিয়েছে। কাল ঈদ হলেও আজ কিন্তু আমরা দেখছি যে হাজার হাজার মানুষ কিন্তু লঞ্চ ঘাটে আসছেন এবং লঞ্চে করে তারা তাদের যে বিভিন্ন গন্তব্য সেই গন্তব্যে তারা ছুটে যাচ্ছেন। এই মুহূর্তে সদরঘাটের পল্টন জুড়ে যদি আপনাদেরকে দেখাতে চাই একদম পল্টনের শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু অসংখ্য মানুষ এখনো লঞ্চের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন এবং যে লঞ্চটি তাদের যে গন্তব্যে ছেড়ে যাবে সেই লঞ্চটি ঘাটে ভেরার সাথে সাথেই কিন্তু তারা সেই লঞ্চে উঠে পড়ছেন এবং লঞ্চটি ভরে গেলে কিন্তু সাথে সাথেই পল্টন থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। অন্যান্য দিনগুলোতে বা ঈদের আগ মুহূর্তে যে ঈদযাত্রায় আমরা যেমনটা দেখছিলাম যে একটি নির্ধারিত সময়ে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছিল, আজকে কিন্তু কিছুটা তার উল্টো চিত্র আমরা দেখছি। অনেক লঞ্চই কিন্তু যাত্রী ভরে যাওয়ার সাথে সাথেই এখান থেকে ছেড়ে গিয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক লঞ্চ মালিকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু যাত্রী নামিয়ে দিয়ে আবারও তারা ঢাকার ঘাটে ফিরেছেন এবং এখান থেকে যেহেতু যাত্রীর চাপ রয়েছে সেক্ষেত্রে
সেক্ষেত্রে সেই যাত্রী নিয়ে তারা আবারও রওনা করবেন সেই উদ্দেশ্যেই তারা এখানে এসেছেন। এবং ভাড়ার কথা যদি একটু বলি, সেক্ষেত্রে বলা চলে যে ভাড়া বৃদ্ধির কোনো অভিযোগ এখনও আমরা পাইনি, তবে লঞ্চে জায়গা পেতে যাত্রীদের অনেকটা কষ্ট হয়েছে। তবে সে কষ্টকে কিন্তু নিমেষেই ভুলে যাচ্ছেন, কারণ ঈদে যে স্বজনদের সাথে ঈদ কাটাতে পারবেন, ঈদের নামাজ আদায় করতে পারবেন, সেই যে আনন্দ, সেই আনন্দের সাথে কিন্তু আসলে এই যে কষ্ট, সেটিকে তারা কোনো অংশেই তারা আসলে কোনো কিছু মনে করছেন না। সেক্ষেত্রে তারা বলছেন যে তারা স্বজনদের সাথে ঈদ করতে যাবেন এবং এই যে যাত্রা পথ, এই পথটি তাদের জন্য একটি ঈদের আনন্দ হয়ে দাঁড়িয়েছে এবং এই আনন্দ কিন্তু তাদের চলছে। অনেকে বলছেন যে আসলে তারা ভাবছিলেন যে ঈদের যে ঈদ যাত্রার যে কয়েকদিন, সেই কয়েকদিনে ভিড় হবে বলে তারা আসলে একদমই শেষ মুহূর্তে রওনা করেছেন। তবে শেষ মুহূর্তে এসেও কিন্তু তারা সেই ভিড় লক্ষ্য করছেন এবং এখানে আমরা দেখেছি যে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু ঘাটগুলোতে শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই কাজটি তারা করে যাচ্ছেন। এখানে নৌবাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি, কোস্টগার্ডের সদস্যদেরকে আমরা দেখেছি। বিশেষ করে একটি দুর্ঘটনার পরে কিন্তু এখানে আসলে প্রশাসনিক ব্যবস্থা এবং ট্রাফিক যে ম্যানেজমেন্ট, সেটি নিয়ে কিন্তু আসলে তৎপরতা বাড়িয়েছেন তারা। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে আজকে যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে এবং ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিটি লঞ্চের ক্ষেত্রে কিন্তু তারা আসলে একটি শৃঙ্খলা বজায় রাখছেন এবং ছাড়ার আগে তাদের যে গতিপথ, সেই গতিপথগুলো ক্লিয়ার করছেন, তারপরে লঞ্চগুলো পিছন থেকে বের হচ্ছেন এবং তারা আসলে নিরাপদে ঈদ যাত্রী যারা রয়েছেন তাদেরকে আসলে বাড়ি ফেরানোর যে প্রত্যয়, সেটি তারা ব্যক্ত করছেন। তো এই ছিল আমার কাছে সদরঘাট থেকে ঈদ যাত্রার সব শেষ। সদরঘাট এবং তার আগে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ ঈদ। সৌদি আরবে শুরু হয়েছে ঈদের জামাত। এর মধ্যে বাহরাইন, কাতার, কুয়েতে চলছে ঈদ জামাতের প্রস্তুতি। সংযুক্ত আরব আমিরাতে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন। এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাব গাম্ভীর্যে ঈদ উদযাপন করছেন মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে কোলাকুলি করেন সবাই। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর কিছু এলাকায় ঈদের নামাজ আদায় করা হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৩৫টি গ্রামে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এখানকার মানুষরা তারা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি ঈদগাহে এসেছেন, কোলাকুলি করছেন এবং নিজেদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটির জানান দিচ্ছেন। আমরা জানি যে গতকাল বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়নি, যার ফলে দেশে রাষ্ট্রীয়ভাবে যে একত্রে ঈদ উদযাপন করা হয় সেটি আগামীকাল অনুষ্ঠিত হবে। তবে পটুয়াখালীর প্রায় ৩৫টি গ্রামের ২৫,০০০ মানুষ যারা ঈদ আজকে উদযাপন করছেন, আজকে ঈদগাহে এসে তারা নামাজ পড়ছেন। মূলত তারা প্রতি বছরই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এখানে এসে ঈদগাহে সমবেত হন এবং ঈদ উদযাপন করেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি এখন যেই জায়গাটিতে রয়েছি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার পশুর বুনিয়াতে। এখানে শাহ সুফি মমতাজিয়া যে দরবার শরীফ, সেই দরবার শরীফের মাঠে এখানে সমবেত হয়েছেন মুসল্লিরা। তারা ঈদগাহে নামাজ আদায়ের জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরেই কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আজকে সারা দেশে ঈদ হচ্ছে না, দেশের বিভিন্ন জায়গাতেই কিন্তু এভাবে ঈদ হচ্ছে। আগামীকাল তারা আবার আজকে যদি চাঁদ দেখা যায় সেক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ঈদ উদযাপন হবে। তো পটুয়াখালী থেকে এতটুকু ছিল আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের হাইফায় তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় আঘাতে প্রায় $20 বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হামলা চালিয়েছে হিজবুল্লাহ। পাল্টা আক্রমণ চালানো হয় ইরানের সামরিক অবকাঠামোয়। এরই মধ্যে ইরানের গ্যাস ক্ষেত্রে ইসরায়েল আর হামলা চালাবে না বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রাখে না বলে দাবি নেতানিয়াহুর। গ্যাস ক্ষেত্রে হামলার জবাবে ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইরান। উত্তরাঞ্চলের কিরিয়াত শেমোনা শহরে হিজবুল্লাহর রকেট হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। একই সঙ্গে হাইফা এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতে বাজান গ্রুপের তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু বানানো হয়, যদিও বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও সামরিক অভিযান চালায় ইরান। কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় হামলায় দেশটির প্রায় 17% গ্যাস রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বছরে প্রায় $20 বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সৌদি আরবের ইয়ানবু অঞ্চলে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যদিও প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগই প্রতিহত করে। ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েতের ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির স্থাপনাগুলো। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে মত বিশ্লেষকদের। পাল্টা জবাবে ইরানের বেশ কয়েকটি অঞ্চলে আঘাত হানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা। দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্র ছাড়াও কাস্পিয়ান সাগরের উপকূলে নৌঘাঁটি, জাহাজ ও সামরিক অবকাঠামোতে বিমান হামলা চালানো হয়। এসব হামলার পরও আন্তর্জাতিক পরমাণু সংস্থা বলছে ইরানের পারমাণবিক সক্ষমতার একটি বড় অংশ এখনও টিকে আছে। লেবাননেও সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। কাবরিখা ও মারজায়ুন অঞ্চলে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। বিংথ জবেইল এলাকায় বিদ্যুৎ সাবস্টেশন ধ্বংস হওয়ায় অন্ধকারে বহু বাসিন্দা। সংঘাতে এখন পর্যন্ত 1000 মানুষ নিহত হয়েছে, যার মধ্যে নারী, শিশু ও স্বাস্থ্যকর্মীও রয়েছে। সাম্প্রতিক এক হামলায় রুশ সাংবাদিক ও তার ক্যামেরাম্যানও আহত হয়েছেন। সংঘাত ঘিরে কড়া বার্তা ও পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল রাগের বশে কিছু পদক্ষেপ নিয়েছে, যদিও ভবিষ্যতে ইরানের গ্যাস ক্ষেত্রে আর হামলা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর দাবি, ইরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রাখে না। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন শক্তির মাত্র একটি অংশ ব্যবহার হয়েছে, হামলা হলে কোনো সংযম দেখানো হবে না বলেও হুমকি দেন তিনি। এদিকে সৌদি আরব বলছে ইরানের উপর যে সামান্য আস্থা ছিল সেটিও এখন পুরোপুরি ভেঙে গেছে। একই সঙ্গে যুক্তরাজ্য সহ 7টি দেশ ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার জেরে যুদ্ধ নতুন ও আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। পাল্টা জবাবে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। সৌদি আরব সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিলেও কূটনৈতিক সংকটে পড়েছে পুরো অঞ্চল। বিশ্ব জ্বালানি নিরাপত্তা নিয়েও বাড়ছে বড় ধরনের শঙ্কা। ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। পাল্টা জবাবে কাতারের রাস লাফান এলএনজি স্থাপনা সহ সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানে তেহরান। পুরো উপসাগরীয় অঞ্চলে সংঘাতের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। ঝুঁকির মুখে পড়েছে বিশ্ব জ্বালানি সরবরাহ। কাতার জানায় রাস লাফান কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ও ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও হতাহতের খবর নেই। হামলার জেরে ইরানি কূটনীতিকদের বহিষ্কার করেছে দোহা। একই সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা সামনে এসেছে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন কাতারের জ্বালানি স্থাপনায় ফের হামলা হলে ইরানের দক্ষিণ পার্স পুরোপুরি ধ্বংস করে দেওয়া হতে পারে। যদিও একই সঙ্গে তিনি দাবি করেন ওই গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল না। এদিকে উপসাগরীয় দেশগুলো প্রতিক্রিয়া জানাতে দ্বিধায় রয়েছে। সৌদির পররাষ্ট্রমন্ত্রী সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেও কূটনৈতিক ভারসাম্য রক্ষা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে ইরানের আগ্রাসনের জবাব, অন্যদিকে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি, এই দুয়ের মাঝে আটকে গেছে পুরো অঞ্চল। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান যুদ্ধ ঘিরে $200 বিলিয়ন অতিরিক্ত সামরিক বাজেট চেয়েছে ট্রাম্প প্রশাসন। চলমান সংঘাতকে অত্যন্ত অস্থির বলে ব্যাখ্যা দিল হোয়াইট হাউস। ইউক্রেনে সহায়তার কারণে অস্ত্র মজুত কমে যাওয়ার কথা উঠে এসেছে। তবে এই বিশাল ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় খামেনি প্রশাসনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে লাভে নেই যুক্তরাষ্ট্র। প্রতিদিনই ইরানের সস্তা ড্রোন ঠেকাতে মার্কিন বাহিনীর ব্যবহার করতে হচ্ছে দামি সব প্রতিরক্ষা ব্যবস্থা। আর এতে খুশি নন খোদ মার্কিন কংগ্রেসের অনেকেই। যুদ্ধের প্রেক্ষাপটে এবার অতিরিক্ত $200 বিলিয়ন সামরিক বাজেট চেয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধের অনিশ্চয়তা ও ভবিষ্যৎ প্রস্তুতির প্রয়োজন থেকেই এই অর্থের দাবি তার। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও জানিয়েছেন ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ ও অস্ত্র মজুদ পুনর্গঠনে এই তহবিল জরুরি। এই অর্থ চাওয়া হচ্ছে এরই মধ্যে অনুমোদিত প্রায় $838 বিলিয়ন বার্ষিক প্রতিরক্ষা বাজেটের বাইরে। ট্রাম্প প্রশাসনের দাবি ইউক্রেন যুদ্ধে ব্যাপক সহায়তা দেওয়ায় যুক্তরাষ্ট্রের গোলাবারুদ মজুদ কমে গেছে, তাই এখন দ্রুত পূরণ করা প্রয়োজন।
তবে এই বিপুল ব্যয় নিয়ে কংগ্রেসে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। রিপাবলিকানরা নিরাপত্তা পরিস্থিতির কথা তুলে সমর্থন দিলেও ডেমোক্র্যাটরা প্রশ্ন তুলছেন ব্যয়ের যৌক্তিকতা নিয়ে। সামনে মধ্যবর্তী নির্বাচনের আগে এটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। অর্থনৈতিক দিক থেকেও চাপ বাড়ছে। যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হয়েছে। এ কারণে সুদের হার স্থির রেখেছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। সব মিলিয়ে সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক প্রভাবও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন হামলায় নিহত 3 জন। বিমান স্থাপনায় পাল্টা আঘাত কিয়েভের। ইউর 90 বিলিয়নের ঋণ আটকে যাওয়ায় নতুন কূটনৈতিক জটিলতা। ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির বৈঠক হয়েছে। আলোচনার পরেও হরমুজ প্রণালীর নিরাপত্তা ইস্যুতে চাপ বাড়ছে। মিত্রদের কাছ থেকে সামরিক সহায়তা চাইলেও দ্বিধায় আছে জাপান। ভূ রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা সব মিলিয়ে জটিল হয়ে উঠেছে সমীকরণ। মধ্যপ্রাচ্যে ইরান সংঘাতের প্রভাব পড়েছে ওয়াশিংটনের কূটনৈতিক অঙ্গনেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মূলত বাণিজ্য ও জোট শক্তিশালী করার উদ্দেশ্যে নির্ধারিত এই বৈঠক নিরাপত্তা ইস্যুতে জটিল হয়ে ওঠে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আলোচনার কেন্দ্রে উঠে আসে। ট্রাম্প চান জাপান সহ মিত্ররা এই গুরুত্বপূর্ণ তেলের পথের নিরাপত্তায় সরাসরি ভূমিকা রাখুক, কারণ জাপানের প্রায় 95% জ্বালানি আমদানি এ পথ দিয়েই হয়। বিশ্লেষকরা বলছেন জাপানের জন্য বিষয়টি সহজ নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সংবিধান অনুযায়ী দেশটি সরাসরি সামরিক পদক্ষেপে সীমাবদ্ধ। এছাড়া জনমত যুদ্ধের বিরুদ্ধে, তাই সহায়তার প্রশ্নে কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে টোকিও। বৈঠকে চীন ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের গোল্ডেন ড্রোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প নিয়েও আলোচনা হয়। একদিকে নিরাপত্তা চ্যালেঞ্জ, অন্যদিকে অর্থনৈতিক চাপ। সব মিলিয়ে জাপানের এই বৈঠক হয়ে উঠেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেন জুড়ে রুশ হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 3 জন, আহত আরও 18। একই সময় রাশিয়ার গভীরে বিমান স্থাপনায় পাল্টা আঘাত হেরেছে কিয়েভ। এছাড়া ইউর 90 বিলিয়নের ঋণ আটকে দিয়ে হাঙ্গেরি নতুন কূটনৈতিক জটিলতা তৈরি করেছে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যুদ্ধের বিস্তার এখন সামরিক সীমা ছাড়িয়ে কৌশলগত পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন অনেকে। ড্রোন যুদ্ধ, জ্বালানি অবকাঠামো, রাজনৈতিক চাপ সব মিলিয়ে আরো জটিল হয়ে উঠছে রাশিয়া ইউক্রেন সংঘাত। একদিনে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জাপোরিঝিয়া, খার্কিভ ও দোনেৎস্কে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রাতভর 133টি ড্রোন হামলা চালায় রাশিয়া, যার মধ্যে 70টির বেশি ছিল শাহেদ ধরনের। ইউক্রেনের বিমান বাহিনী জানায় বেশিরভাগ ড্রোন ভূপাতিত করা হলেও বিভিন্ন অঞ্চলে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। পাল্টা আঘাতে রাশিয়ার অভ্যন্তরে প্রায় 800 কিলোমিটার দূরের সামরিক বিমান স্থাপনায় হামলা চালায় ইউক্রেন। ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের কারখানাগুলো লক্ষ্য করে এ হামলা চালানো হয়, যেখানে গুরুত্বপূর্ণ সামরিক বিমান তৈরি ও মেরামত করা হয়। যুদ্ধের প্রভাব এখন জ্বালানি ও পরিবেশের উপরও পড়ছে। ইউক্রেনের একটি জলবিদ্যুৎ কেন্দ্রে হামলার পর দূষিত হয়েছে দনিয়েস্তার নদী। এর প্রভাব পড়েছে মলদোভাতেও। একই সঙ্গে দ্রুজবা তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপের জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এছাড়া কূটনৈতিক অঙ্গনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইউর 90 বিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলছেন অর্থের ঘাটতি তৈরি হতে পারে। তবে ভিক্টর অরবান এই ঋণ আটকে রাখায় ইউরোপীয় ঐক্য নিয়েও প্রশ্ন উঠছে। রাজনৈতিক অঙ্গনেও বাড়ছে চাপ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। এমনকি ক্রেমলিনপন্থী মহল থেকেও শোনা যাচ্ছে ভিন্ন সুর। সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক ও অভ্যন্তরীণ চাপ সব মিলিয়ে যুদ্ধ এখন আরো জটিল ও দীর্ঘায়িত হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেইনলেস স্টাইল। ব্রাজিলের রিও ডি জেনেরোতে পুলিশের অভিযানে অন্তত 8 জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় বুধবার রাজধানীর ফাভেলা এলাকায় একটি শক্তিশালী অপরাধী চক্রের শীর্ষ নেতাকে গ্রেফতারে অভিযান চালানো হয়। এ সময় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে, বেশ কয়েকজন হতাহত হন। পুলিশের দাবি নিহতদের মধ্যে রয়েছেন গোষ্ঠীটির কমান্ডার ক্লাউদিয়া অগাস্টো দোস সান্তোস। প্রত্যক্ষদর্শীরা জানান অভিযানের পর দুর্বৃত্তরা সড়ক অবরোধ করে এবং একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
অভিযানে কয়েকজনকে আটকও করা হয়। এর আগে গত অক্টোবরে একই শহরে পুলিশের অভিযানে শতাধিক মানুষ নিহতের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কৌশল নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পবিত্র ঈদেও গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 2 ফিলিস্তিনি। উপত্যকা পুনর্গঠনে সম্মত যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ক। রাফা ক্রসিং খুলে দেয় স্বস্তি। নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটেমারিটের ছেলে মারিউস বর্গ হইবের বিরুদ্ধে ধর্ষণ মামলায় 7 বছরের কারাদণ্ড দাবি করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। স্থানীয় সময় বুধবার অসলো আদালতে চলমান এই মামলায় হইবের বিরুদ্ধে 4 নারীকে ধর্ষণ সহ মোট 40টি অভিযোগ আনা হয়, যার মধ্যে 39টিতেই তাকে দোষী সাব্যস্ত করা উচিত বলে মনে করেন আইনজীবীরা। অভিযুক্ত কয়েকজন নারী ঘুমন্ত বা অচেতন অবস্থায় নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানায় প্রসিকিউটর। যদিও গুরুতর অভিযোগ অস্বীকার করেছেন হইবি, তবে কিছু ছোটখাটো অপরাধ স্বীকার করেছেন তিনি। এ ঘটনা নরওয়ে জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মামলায় প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় তার মাদকাসক্তি, ব্যক্তিগত ভিডিও এবং শত শত বার্তা। একই সময় ক্রাউন প্রিন্সেস মেটেমারিটের অতীতে জেফ্রি এপস্টেইনের সঙ্গে যোগাযোগ নিয়েও বিতর্ক ছড়িয়ে পড়ে। দেখছেন আন্তর্জাতিক সময়। গাজা পুনর্গঠনে নতুন কূটনৈতিক অগ্রগতির লক্ষ্যে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ক একটি কাঠামোতে সম্মত হয়েছে। এর মধ্যেই গাজা সিটির জেইতুনে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে রাফা ক্রসিং খুলে দেয় কিছুটা স্বস্তি ফিরেছে চিকিৎসাধীন ও আটকে পড়াদের মাঝে। ইরান যুদ্ধের আড়ালে ইসরায়েলিদের বর্বরতা বেড়েছে ফিলিস্তিনের গাজায়। নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন নিরীহ বাসিন্দারা। উপত্যকার গাজা সিটির জেইতুন এলাকায় ড্রোন হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। স্থানীয় আল শিফা হাসপাতাল জানায়, হামলার পর আহতদের হাসপাতালে নেওয়া হয়। চলমান সংঘাতে বেসামরিক হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কাও তৈরি হয়েছে। এদিকে গাজা পুনর্গঠনে নতুন কূটনৈতিক অগ্রগতি দেখা যাচ্ছে। ট্রাম্পের বোর্ড অব পিসের দূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ক একটি কাঠামোতে সম্মত হয়েছে। এতে পুনর্গঠন, ফিলিস্তিনি রাজনৈতিক ঐক্য এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে হামাস সহ সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে। তবে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রস্তাব বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। অন্যদিকে গুরুত্বপূর্ণ সীমান্ত পথ রাফা ক্রসিং পুনরায় খুলে দেওয়া হয়েছে। মিশরের সঙ্গে সংযোগ থাকা এই পথ দিয়ে চিকিৎসাধীন ও আটকে পড়া ফিলিস্তিনিরা যাতায়াত শুরু করেছেন। কিছুটা মানবিক স্বস্তি ফিরলেও সামগ্রিক সংকট এখনো চরমেই রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। মৃত্যুপুরী গাজায় নেই ঈদের কোনো বাড়তি আমেজ। এরপরও ঈদের পুরনো দিনের শেষ স্মৃতিগুলো আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছেন অনেকে। নেই পেট ভরার কোনো খাবার, নিজেদের কাছে যা আছে তা নিয়েই ঈদ উদযাপনের শেষ চেষ্টাটুকু করে যাচ্ছে গাজার বাসিন্দারা। মাটির চুলায় রান্না হচ্ছে, দেখতে সামান্য হলেও আবেগের দিক দিয়ে মহামূল্যবান ঈদের মিষ্টি। উপত্যকাটির ছেঁড়া তাঁবুতে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফাতিমা গান্দুর ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসা চুলার সামনে দাঁড়িয়েই বানাচ্ছেন ঈদের মিষ্টি। একসময় গ্যাসের চুলায় স্বচ্ছন্দে রান্না করতেন, আজ কাঠের আগুন, কালো ধোঁয়া আর কষ্টই তার সঙ্গী। তবুও থামেননি, কারণ তার কাছে ঈদ মানে শুধু উৎসব নয়, এটা স্মৃতি, পরিচয় আর বেঁচে থাকার একটুখানি আলো। চারপাশে জড়ো হওয়া সন্তান নাতিদের মিষ্টি বানানোর আবদারে ভেঙে পড়ার বদলে আরো শক্ত হন ফাতেমা। জানালেন, ভেতরে জমে থাকা দুঃখ, হারানোর যন্ত্রণার মাঝেও এক ফোঁটা আনন্দ খুঁজে পান তিনি। কিছুই নেই, তবু নিজের হাতে কিছু তৈরি করে প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে পারার তৃপ্তি তার কাছে এখন সবচেয়ে বড় প্রাপ্তি। একসময় আমরা সচ্ছল ছিলাম, আমাদের গ্যাস ছিল, আগুন বা ধোয়ার কষ্ট কি তা জানতামই না। যুদ্ধের পর আমরা এই আগুন, কালো ধোঁয়া আর এর কষ্টের সঙ্গে পরিচিত হয়েছি। বিশ্বাস করুন, এই আগুনে আমাদের দম বন্ধ হয়ে আসে, কিন্তু কিছু করার নেই। আশ্রয় কেন্দ্রের বাইরের বাস্তবতা আরো কঠিন। খান ইউনিসের বাজারে নেই ঈদের কোনো রং, নেই আনন্দের ছোঁয়া। পোশাকের দাম এতই বেশি যে বছরের পর বছর নতুন কাপড় কিনতে পারেনি পরিবারগুলো। প্রতিদিনের গোলাবর্ষণ, লাশ আর আহত মানুষের খবরের বাস্তবতায় ঈদের অনুভূতি যেন এক বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। ঈদের কোনো আমেজ নেই, কাপড়ের দাম খুবই বেশি। সত্যি বলতে, গত 3 বছর আমার স্বামী কোনো ঈদের কাপড়ই কিনতে পারেননি। আমি বা আমার সন্তানরা
ঈদের পুরনো সেই অনুভূতি আর পাইনি। খাবারের সংকট, টাকার অভাব আর অব্যাহত যুদ্ধ সব মিলিয়ে গাজাবাসীর উৎসবের সব রং যেন মুছে গেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজের 10 দিন পর প্রকৌশলী সবুজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার বিকেলে সবুজের জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বাবার হাতের আঙুল ধরে রঙিন জামা পরে ঈদের নামাজে যাওয়ার প্রতীক্ষায় থাকা ছোট্ট সাফওয়ানকে সাদা পোশাকে দাঁড়াতে হলো বাবার জানাজার কাতারে। নতুন জামার ঘ্রাণ নেওয়া হলো না 7 বছরের সাফওয়ানের। হঠাৎ ঝড়ের মতো জীবনসঙ্গীর বিদায়ে স্তব্ধ স্ত্রী মৌসুমী আক্তার। নিঃশব্দ শোকে বদলে গেল সবকিছু। পারিবারিক সূত্রে জানা যায় মাছ ধরা ছিল প্রকৌশলী শাহানুর আলম সবুজের শখ ও নেশা। ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনে চাকরির সুবাদে লস অ্যাঞ্জেলেস থেকে ক্যালিফোর্নিয়ার সান হোয়াকিন কাউন্টির মান্টিকা শহরের বাসিন্দা হন 4 বছর আগে। 7 মার্চ সকালে নিজ বাসা থেকে ট্রেসি শহরের এক লেকে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন সবুজ। ঘটনাস্থলে বড়শি, জুতো ও মাছ ধরার বালতি পাওয়া গেলেও মেলেনি তার খোঁজ। স্বজন ও পুলিশের প্রাথমিক ধারণা, বড় মাছ তুলতে গিয়ে নদীতে পড়ে যান সাঁতার না জানা সবুজ। টানা 9 দিন হেলিকপ্টার, ডুবুরি ও ড্রোন সহ নানা প্রযুক্তি ব্যবহার করেও সন্ধান পায়নি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে 10 দিন পর অ্যালামেডা কাউন্টির লেকের পানিতে ভেসে ওঠে সবুজের নিথর মরদেহ। উদ্ধারের পর স্ত্রী শনাক্ত করেন স্বামীর লাশ। এ সময় একমাত্র ছেলে ও স্ত্রীর আহাজারিতে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে আসে পরিবার ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। সবাই খোঁজার চেষ্টা করছেন। আমেরিকার যে ব্লগারগুলো বারবার তাকে নিখোঁজ খবর ছিল। আমার এটা খুবই হার্ট হয়েছে, সে আমাদের ভাইয়াকে খোঁজার জন্য। এই লস অ্যাঞ্জেলেসের মানুষের মাঝে সবুজ আছে, সবুজ এই লস অ্যাঞ্জেলেসের মানুষকে কাঁদিয়ে শেষ বিদায় নিয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে স্যাক্রামেন্টো মুসলিম গুরুস্থানে সবুজের জানাজা শেষে দাফন হয়। সবুজের বাড়ি বগুড়ার কাহালুতে। মর্মান্তিক এই ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জলাশয় ও লেকে ফিশিং, বোটিং কিংবা সুইমিং করার ক্ষেত্রে আরও বেশি সতর্ক ও সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। দেখছেন আন্তর্জাতিক সময়। ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রবাসীদের দেশে ফেরার ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নারীর টানে ছুটছেন হাজারো বাংলাদেশি। তবে টিকিট সংকটের কারণে অনেকেই ফিরতে পারছেন না। সৌদি আরব থেকে বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। প্রতি বছর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ছুটি মেলে প্রবাসীদের। সে ছুটিতে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে দেশে ফেরেন অনেকে। তবে আনন্দের এই যাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে টিকিট সংকট। যারা আগেভাগে সংগ্রহ করেছেন তারাই কেবল দেশে নির্বিঘ্নে ফিরতে পারছেন। অন্যদিকে শেষ মুহূর্তে টিকিট না পেয়ে অনেকেই পড়েছেন বিপাকে। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে দেশে ফেরার প্রস্তুতি নেওয়ার পরও টিকিট না পাওয়ায় হতাশার কথা জানিয়েছেন প্রবাসীরা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারার কষ্ট তাদের কণ্ঠে। যারা পূর্বে টিকিট নিয়েছে তারা সবাই চলে গেছে মা বাবা ভাই বোনদের জন্য ঈদ করার জন্য। আমাদেরও পরিবার আছে, আমরা দেশের জন্য প্রস্তুতি নিয়ে আসছি টিকিটের জন্য। টিকিটের ক্রাইসিস। ট্রাভেল এজেন্সিগুলো বলছে টিকিট বিক্রি হলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বিমান চলাচলে। কিছু রুটে ফ্লাইট সীমিত হওয়ায় বেড়েছে চাপ, সেই সঙ্গে বেড়েছে খরচও। যারা একটু দেরিতে আসছেন ফ্লাইটের সীমাবদ্ধতার কারণে তারা অনেকেই টিকিট দিতে পারেনি, আমরা ইচ্ছা সত্ত্বেও দিতে পারিনি, তো তারা এখানে ঈদ করতে বাধ্য হয়েছেন। চাহিদা অনুযায়ী ফ্লাইট বাড়ানো এবং বিকল্প রুট চালু করা গেলে সংকট কিছুটা কমতে পারে বলে মত প্রবাসীদের। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড।
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী টানা 9 বছর ধরে প্রথম স্থানেই ফিনল্যান্ড। দেশটির নাগরিকদের মধ্যে পারস্পরিক আস্থা, সামাজিক নিরাপত্তা ও সমান সুযোগ সুবিধার মান নির্ণয়ে এই স্বীকৃতি। যদিও ইউরোপের মধ্যে সর্বোচ্চ বেকারত্বের হার ফিনল্যান্ডেই। শিক্ষা ব্যবস্থা ও শক্তিশালী সামাজিক নিরাপত্তা বরাবরের মতো এই দুই খাতে নিজেদের অবস্থান ধরে রেখে আবারও ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেল উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড। দেশটিতে কম দুর্নীতি এবং সরকারের প্রতি আস্থাকেও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। বলা হয়, ফিনিশদের জীবনযাত্রার ভারসাম্য এবং প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই তাদের সুখী রাখে। 2026 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী নর্ডিক দেশগুলো আবারও প্রমাণ করেছে তাদের জীবনযাত্রার মান পৃথিবীর অনেক দেশের তুলনায় এগিয়ে। তালিকায় বরাবরের মতো ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নেদারল্যান্ডস। শীর্ষ 10-এ আরও আছে নরওয়ে, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ, ইসরায়েল ও কোস্টারিকা। তবে তরুণদের মধ্যে সুখ কমে যাওয়ার প্রবণতা পেয়েছে হ্যাপিনেস রিপোর্ট। এর পেছনে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার বড় ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। ইউরোস্টেটের সবশেষ রিপোর্টে ইউরোপের মধ্যে বেকারত্বের হারেও শীর্ষে উঠে আসে ফিনল্যান্ড। হ্যাপিনেস রিপোর্ট বলছে, সুখ কেবল অর্থ বা আয়ের সঙ্গে মাপা যায় না। বিশ্লেষকদের মতে বেকারত্বের প্রভাব পড়েনি হ্যাপিনেস রিপোর্টে। রিপোর্টের প্রতিক্রিয়ায় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুপ বলেন, এর পেছনে কোনো জাদুকরী রহস্য নেই। তবে একটি সমাজ যদি স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচারের দিকে এগিয়ে যেতে চায়, তাহলে সেটাই বড় ভূমিকা রাখে। সুখী দেশের তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখনও নিচের দিকে। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের র্যাঙ্ক 130-এর দিকে। অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও সামাজিক আস্থা, নিরাপত্তা এবং মানসিক সুস্থতার মতো বিষয়ে এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে বাংলাদেশে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের দিনেও তেহরান তেল আবিব পাল্টাপাল্টি হামলা, ইসরায়েলের তেল স্থাপনা ও মন্ত্রণালয়ে আক্রমণ, ইরানেও আঘাত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা নেই দাবি নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ ঈদ। সৌদি আরবে মসজিদে মসজিদে মুসল্লির ঢল, মুসলিম উম্মার শান্তি কামনা। এবং ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন হামলায় নিহত 3 জন। বিমান স্থাপনায় পাল্টা আঘাত কিয়েভের। ইইউর 90 বিলিয়নের ঋণ আটকে যাওয়ায় নতুন কূটনৈতিক জটিলতা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ আলিফ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।